আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ সালেকিন। আজকে আমরা আমাদের একাডেমিক সিরিজের আন্ডারে নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার থেকে একটি প্যাসেজ পড়ব। এটা আছে ইউনিট 2তে লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। আমরা শুধু প্যাসেজটা পড়ে এটার অর্থটা জানবো না, পাশাপাশি আমরা এটা একটু ইন্টারেক্টিভ ওয়েতে পড়ব। আমরা প্যাসেজ থেকে বের করার চেষ্টা করব সেন্টেন্স টাইপ এবং প্যাটার্নগুলোকে, এবং আমি আশা করছি যে এ ধরনের লার্নিংটা তোমাদের ইংলিশ শেখাটাকে অনেক বেশি এনগেজিং করবে। শুধুমাত্র মুখস্থ করা বা সবসময় তোমাদের গাইড বই দেখে দেখে জাস্ট অর্থটা জানার চেষ্টা করা, এ ধরনের যে একটা টেন্ডেন্সি বা একটা অভ্যাস আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে, এবং ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা স্টুডেন্ট যে সাফার করতে থাকে, যদি তোমরা একটু নিজেদেরকে এনগেজ করো তাহলে ইনশাল্লাহ তোমাদের এই ধরনের ভীতিটা তোমাদের ভিতর থেকে কেটে যাবে। টোটাল টেক্সটটিকে আমরা আজকে দুই পার্টে ভাগ করেছি। পার্ট এতে আমরা সেন্টেন্স টাইপ এবং প্যাটার্ন সম্পর্কে একটা জাস্ট ওভারভিউ নেবার চেষ্টা করব। যেহেতু এটা আমাদের গ্রামার ক্লাস না, আমরা অনেক ডিটেলস আলোচনা করব না, তোমাদেরকে একটা ওভারভিউ দিব, কারণ যখন আমরা টেক্সটটা অ্যানালাইজ করব তখন আমাদের এই রেফারেন্সগুলো কাজে লাগবে। তো ফার্স্ট স্টেপে আমরা শিখব 4 টাইপস অফ সেন্টেন্স। আমরা যখন স্ট্রাকচার অনুযায়ী একটা বাক্যকে অ্যানালাইজ করি বা এটাকে ক্লাসিফাই করি তখন আমরা 4 ধরনের সেন্টেন্স পাই। একটা হলো সিম্পল সেন্টেন্স দ্যাট হ্যাভ ওয়ান কমপ্লিট থট, এবং এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি। কমপ্লিট থট এর মানে হলো বাক্যটার মধ্যে অর্থের কোনো অসঙ্গতি বা অর্থের কোনো অপূর্ণতা থাকবে না। দেন কম্পাউন্ড সেন্টেন্স, এটা জাস্ট দুটো সিম্পল সেন্টেন্স জয়েন্ট বাই এ কনজাংশন। এই কনজাংশনগুলো কিন্তু দুই ধরনের, একটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো সিম্পল সেন্টেন্স যুক্ত থাকবে, এবং এটাকে আমরা বলতে পারি ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সেমিকোলন। এই যে কনজাংশনগুলো আছে এগুলো দিয়ে যখন দুটি বাক্য যুক্ত থাকবে তাহলে এটাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবং এক্ষেত্রে দুটো বা তিনটা যাই হোক না কেন বা মোর দেন 2, 3, 4, এই প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু একটা একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এক একটা করে সিম্পল সেন্টেন্স, যেটা নিজেই কমপ্লিট সেন্স তৈরি করতে পারবে। ওকে, দেন কমপ্লেক্স সেন্টেন্স। অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেন্টেন্স, এবং এটার প্যাটার্নটা এবং এটাকে আইডেন্টিফাই করতে পারাটা তোমাদের জন্য সব থেকে বেশি জরুরি। গ্রামারের প্রায় প্রত্যেকটা আসপেক্টেই তোমাকে কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে ডিল করতে হয়। সো এটা ভালো করে বুঝতে পারা খুবই জরুরি। আমরা আমাদের গ্রামার ক্লাসগুলোতে এটা নিয়ে আমি অনেক ডিটেলস এক্সপ্লেনেশন দিব। এখানে যেহেতু আমাদের মেইন পারপাসটা হলো তোমাদের টেক্সচুয়াল, মানে দ্যাট মিন সিন যে প্যাসেজ এগুলো পড়তে যাওয়া, আমি এখানে ডিটেলস বলবো না, জাস্ট তোমরা ডেফিনেশনটা একটু দেখো কি থাকবে এখানে। ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অন অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ। সো কাম টু দ্য টু নিউ পয়েন্ট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজটা ভেরি সিম্পল, এটা হলো পার্ট অফ এ সেন্টেন্স। আর ইন্ডিপেন্ডেন্ট মানে হলো যে ক্লজটি নিজেই তার মিনিং এক্সপ্রেস করতে পারে। আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে হলো যে ক্লজটি তার অর্থটা নিজে নিজে প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য তার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে ডিপেন্ড করতে হয়। ওকে, এবং এখানে কি থাকবে, এটাও জয়েন করা থাকবে, জয়েন বাই ক্লজ মার্কার্স। আমি এখানে ক্লজ মার্কার শব্দটা ইউজ করেছি, দ্যাট মিন্স যে শব্দগুলো দিয়ে তোমরা একটা সেন্টেন্স থেকে বুঝতে পারবে যে এই সেন্টেন্সের মধ্যে কোনো ক্লজ আছে কি না, দ্যাট মিন্স এটার মধ্যে কোনো ডিপেন্ডেন্ট ক্লজ আছে কি না। এই ক্লজ মার্কারগুলো হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট, বিকজ, ইফ, বিফোর, আফটার, এরকম আরও অনেক কনজাংশন আছে যেগুলো ক্লজ মার্কার হিসেবে ব্যবহার হতে পারে। এবং এই ক্লজ মার্কারগুলো অলওয়েজ ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে শুরু হয়, দিয়ে ডিপেন্ডেন্ট ক্লজগুলো অলওয়েজ একটা ক্লজ মার্কার দিয়ে শুরু হয়। তো এটা তোমাদের বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যদি তোমরা এটা বের করতে পারো তাহলে তোমাদের বাক্য পড়ার যে এটা তোমাদের প্রায় 50% প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে যদি তোমরা শুধুমাত্র এই ক্লজ মার্কার দিয়ে ক্লজটাকে আইডেন্টিফাই করতে পারো। এবং ফাইনালি আমরা দেখব কমপ্লেক্স কম্পাউন্ড, এটা মিক্স, দ্যাট মিন যেখানে যদি একাধিক বাক্য থাকে, যদি এখানে তো বলেছিলাম আমরা অন ডিপেন্ডেন্ট ক্লজ এবং অন অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো বেশি হয় বা ডিপেন্ডেন্ট ক্লজগুলো যদি বেশি হয় তাহলে তোমার সেগুলো আবার তখন কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, ফ্যান বয়েস ওই কনজাংশনগুলো দিয়ে, তখন এটা হবে আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স। সো এটা একটা জাস্ট প্রাইমারি রিভিউ। আমরা দেন আমাদের সেকেন্ড স্টেপে আমরা চেষ্টা করব সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আলোচনা করার। সেন্টেন্স প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমরা শুধুমাত্র একটা বাক্য জাস্ট পড়ে গেলে এবং তার অর্থটা বের করে নিলে, এটা বেসিকলি পড়ার ওই হ্যাবিটটা এমন হওয়া উচিত না। ইফ ইউ ক্লোজলি আইডেন্টিফাই দ্য সেন্টেন্স প্যাটার্ন, তাহলে তোমার জন্য সেন্টেন্স ফ্রি হ্যান্ড রাইটিং
বা যখন তোমরা কোনো লেখাগুলো মুখস্থ করতে যাও, বিশেষ করে স্টুডেন্টরা অনেক কম্পোজিশন প্যারাগ্রাফ এগুলো মুখস্থ করে, যদি এগুলো তোমরা একবার একটু জাস্ট এভাবে ব্রেকডাউন করে ভেঙে ভেঙে পড়তে পারো, তোমাদের টোটাল পড়ার যে তোমাদের পুরো পড়ার তোমাদের অনুভূতিটাই চেঞ্জ হয়ে যাবে। দেখো, সো আমরা যে সেন্টেন্সকে যদি আমরা ভাগ করি, সেটা হোয়াট এভার দ্য সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্সের বেসিকলি 4 পার্ট থাকতে পারে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট এবং মডিফায়ার। দেখো তোমরা, ফার্স্ট থাকবে সাবজেক্ট। সো সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে পারফর্ম দ্য অ্যাকশন অফ এ ভার্ব। কোনো সেন্টেন্সের যে মেইন যে ভার্বটা, এই ভার্বের যে কাজটা, এই কাজটা কে করে? সাবজেক্ট করে। এবং আমরা যদি কোনো ভার্বকে হু অথবা হোয়াট দ্বারা কোশ্চেন করি, দেন আমরা সাবজেক্ট পাই। দেন হলো ভার্ব। ভার্ব মিন্স অ্যাকশন, এবং এটা কি করে? ডিটারমাইন দ্য টেন্স। ভার্বের মাধ্যমে একটা বাক্য কোন টেন্সে আছে, এটা কি পাস্টে আছে না ফিউচারে না প্রেজেন্টে, এগুলো আমরা বুঝতে পারি বেসিকলি ভার্বটির মাধ্যমে। এবং এই যে দুটা তোমার সাবজেক্ট অ্যান্ড ভার্ব, দিস টু আর দ্য মিনিমাল ইউনিট অফ এ সেন্টেন্স। দ্যাট মিন্স যে কোনো একটা বাক্য কমপক্ষে তার একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। বাকি যে দুইটা আছে, অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা তোমার মডিফায়ার, এগুলো কোনো সেন্টেন্সে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে চারটাই থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে যে কোনো একটা মিসিংও হতে পারে। সো অবজেক্ট বা কমপ্লিমেন্ট হলো জাস্ট, অবজেক্ট হলো, ভার্ব হলো, সাবজেক্ট হলো পারফর্ম দ্য অ্যাকশন, আর অবজেক্ট হলো রিসিভ দ্য অ্যাকশন। আমরা যদি ভার্বকে কোশ্চেন করি হুম অথবা হোয়াট দ্বারা, দেন আমরা অবজেক্টটা পেয়ে যাই। অ্যান্ড ফাইনালি মডিফায়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট। মডিফায়ারের কাজ হলো অ্যাড ডিটেলস টু দ্য ভার্ব। এটা ইম্পর্ট্যান্ট একটা কথা, ডিটেলস টু দ্য ভার্ব। দ্যাট মিন্স এটা ভার্ব সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য, অতিরিক্ত অ্যাকশন, অতিরিক্ত ইনফর্ম আমাদেরকে দেয়। যেহেতু আমরা অলরেডি বলেছি যে ভার্ব মানে হলো একটি কাজ, তাহলে এই কাজটি কীভাবে হয়? এটা হলো মডিফায়ার অফ ম্যানার। এই কাজটি কোথায় সংগঠিত হয়? মডিফায়ার অফ প্লেস। এই কাজটি কখন সংগঠিত হয়? মডিফায়ার অফ টাইম। কীভাবে, কেন হয়? রিজন। কতবার হয়? ফ্রিকোয়েন্সি, ডিগ্রি অথবা কোয়ালিটি। দ্যাট ইজ আর দ্য মডিফায়ার। এবং মডিফায়ারগুলোকে আমরা বের করতে পারবো ভার্বকে কিছু কোশ্চেন করে, কিছু ওয়ার্ড দিয়ে, যেমন হাউ, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ মাচ, হাউ মেনি। এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে আমরা কিন্তু যদি ভার্বকে কোশ্চেন করি, তাহলে বিভিন্ন ধরনের মডিফায়ারগুলো আমরা পেতে পারি। অ্যান্ড ফাইনালি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব প্লেজ ভেরি ক্রুশিয়াল রোল ইন ইংলিশ সেন্টেন্স। এগুলো ফর্মের দিক থেকে ভার্ব, বাট ফাংশন করে নাউন অথবা অ্যাডজেক্টিভের মতো। যেমন ইনফিনিটিভ তোমরা জানো, টু প্লাস ভার্বের বেস ফর্ম। জিরান ভার্বের আইএনজি ফর্ম, বাট ফাংশন অ্যাজ নাউন। অ্যান্ড পার্টিসিপল, পার্টিসিপলটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম যখন কাজ করবে অ্যাডজেক্টিভের মতো করে, তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ফাংশন করবে অ্যাডজেক্টিভের, তখন সেটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কি শিখলাম? জেরান্ড হলো নাউন, আর পার্টিসিপল হলো অ্যাডজেক্টিভ। এবং জেরান্ডের ফর্ম আইএনজি ফর্ম, আর পার্টিসিপল আইএনজিও হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে, বাট ফাংশন অ্যাজ এ নাউন, অ্যাজ এ অ্যাডজেক্টিভ। সো এটা ছিল আমাদের সেন্টেন্সের প্রি ডিসকাশন। দ্যাট মিন্স আমরা যে কোনো রিডিং টেক্সট যদি পড়তে যাই, আমরা যদি এই বিষয়গুলো একটু আমাদের মেমোরিতে রাখতে পারি এবং পড়ার সময় যদি এটাগুলো কানেক্ট করতে পারি, তাহলে আমাদের রিডিং টেক্সটের পুরো এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে। নাও আমাদের পার্ট বি। এখানে আমাদের রিডিং টেক্সট দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। এখানে তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন আমি দিই। দেখো, এখানে তোমার আছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার। এই গ্রিড শব্দটা খেয়াল করো, এটা ইউজ হয়েছে রিভারের সঙ্গে। গ্রিড মানে হলো লোভ। হাউ ক্যান আ রিভার কুড বি গ্রিডি? একটা নদী কীভাবে লোভী হতে পারে, রাইট? লোভী শব্দটা আমরা ইউজ করি কার সঙ্গে? কোনো মানুষের সঙ্গে। এখানে একটা চমৎকার টার্ম তোমরা শিখে নাও। যদি কোনো মানুষের কোনো চরিত্র বা ক্যারেক্টারিস্টিক যদি আমরা কোনো বস্তুর ক্ষেত্রে অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে এটাকে বলা হয় পার্সোনিফিকেশন ইন ইংলিশ লিটারেচার। সো এখানে পার্সোনিফাই করা হয়েছে এই রিভারকে, গ্রিড বা তাকে লোভকে মানুষের লোভের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। হাউএভার, তোমাকে একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিলাম আমি। এখন আমরা আমাদের মূল টেক্সটে চলে যাই। মূল টেক্সটে যাওয়ার আগে তোমরা দুটো পিকচার দেখো। এটা হচ্ছে রিভার এরোজন। যেহেতু আমাদের প্যাসেজটা রিভার এরোজন নিয়ে এবং এটার সেন্ট্রাল থিমে রিভার এরোজন আছে, তোমরা জাস্ট পিকচারটা দেখো যে কীভাবে রিভার এরোজন ফাংশন করে। আস্তে আস্তে এই ঘরগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাবে ডে বাই ডে। এটা হলো কাল্পনিক মেহেরজান, যে রিভার এরোজনের একজন ভিকটিম এবং যার সমস্ত ঘর বাড়ি এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তোমরা এই ছবিটাও একটু দেখে নাও এবং এখান থেকে তোমরা
এই ফায়ারটাকে খেয়াল করো, দ্য ডান্সিং ফায়ার, দ্যাট মিনস এখানে দেখো তোমরা বাতাসের কারণে কিন্তু এই আগুনটা অস্থির হয়ে আছে। এখানে চমৎকার একটা মেটাফোর আছে যেটা আমরা প্যাসেজ পড়ার সময় তোমাকে এক্সপ্লেন করব। সো ফার্স্ট সেন্টেন্স, মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। পিকচারটা তোমরা যেমনটা দেখছো, মেহেরজান লিভস, মেহেরজান বাস করে, কোথায় বাস করে? ইন এ স্লাম, একটা বস্তিতে। বস্তিটা কোথায় অবস্থিত? অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন শহর রক্ষা যে বাঁধ, সে বাঁধের উপর একটা বস্তি, সেই বস্তিতে বাস করে মেহেরজান। এটা আমরা ভেরি সিম্পলি বাংলাটা পড়লাম। এখন আমরা দেখি যে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কোনটা এখানে। বেসিক্যালি তোমরা দেখো এই বাক্যটা কিন্তু ইটসেলফ একটা কমপ্লিট থট, এখানে কিন্তু আর কোনো অ্যাডিশনাল ইনফো দরকার নাই আমাদের, অথবা আমাদের এই বাক্যটা এমন না যে এটার অর্থ আমরা বুঝতে পারছি না, এবং এই বাক্যটায় কোনো ক্লজ মার্কার এগুলোও কিন্তু নেই। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমরা যেটা করব, এই বাক্যটাকে আমরা ব্রেকডাউন করব। দেখো তোমরা, একটা সেন্টেন্সে এ ধরনের চারটা অংশ থাকতে পারে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা কমপ্লিমেন্ট, মডিফায়ার, এবং বেসিকলি এই চারটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড মডিফায়ার। টাইপসটা একটা আলাদা বিষয়, এবং সিএম, দ্যাট মিনস ক্লজ মার্কার, এটা একটা আলাদা বিষয়। আমাদের এই চারটা হলো মূলত প্যাটার্ন। তাহলে এখানে সাবজেক্ট হলো মেহেরজান, আমি সাবজেক্টগুলোকে ব্লু কালার দিয়েছি। ভার্ব হলো লাইভস, অ্যান্ড এখানে কোনো অবজেক্ট নাই। মডিফায়ার ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এখন আমরা যদি কোশ্চেন করি, আমরা আগেই বলেছি যে যদি আমরা ভার্বকে কোশ্চেন করি, ভার্বের মাধ্যমে কোশ্চেন করে করে আমরা বিভিন্ন অংশগুলো বের করতে পারবো। যদি আমরা কোশ্চেন করি হু লিভস অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, হু, যদি আমরা ভার্বকে কোশ্চেন করি হু দিয়ে, আমরা কী পাবো? সাবজেক্ট পাবো। তাহলে কে বাস করে? মেহেরজান। সো মেহেরজান হেয়ার সাবজেক্ট। আমরা এখানে আরেকটা কোশ্চেন করতে পারি, মেহেরজান কোথায় বাস করে? হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? সো হোয়ার, হোয়ার দিয়ে কোশ্চেন করলে আমরা মডিফায়ার অফ প্লেস পাবো। সো এখানে মেহেরজান লিভস ইন এ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, এটা হলো মডিফায়ার অফ প্লেস বা প্লেস মডিফায়ার। এভাবে যদি তুমি বাক্যগুলো পড়ো, এবং যদি এই সেম পড়াটা যদি এই সেম পড়াটা তুমি তোমার প্র্যাকটিক্যাল, যখন তুমি বিভিন্ন টেক্সট পড়বে, যদি এভাবে অ্যাপ্লাই করে পড়ো, তাহলে দেখবে যে তোমার পড়াটা কত ইন্টারেস্টিং হচ্ছে। আরেকটা ব্যাপার হলো, তোমার প্রত্যেকটা বাক্য এভাবে যে ব্যাখ্যা করতে হবে নট নেসেসারি, বাট প্রি স্টেজে যখন তুমি কয়েকটা প্যাসেজ এভাবে পড়তে পারবা, তখন ব্যাপারটা তোমার জন্য একটা প্রসেস নলেজের মতো হয়ে যাবে। তখন এগুলো তোমার, এই ভাগগুলো বা এই ব্রেকডাউনগুলো মনে মনেই চলবে, তোমার আর প্র্যাকটিক্যালি বলে বলে করতে হবে না। ওকে, সো আমাদের সেকেন্ড সেন্টেন্স, দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। দ্য উইসপারিং উইন্ড, উইসপারিং মানে হলো ফিসফিস করা। তাহলে দ্য উইসপারিং উইন্ড, ফিসফিস করা বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে, মেক্স দ্য ফায়ার, আগুনকে করে ফেলে আনস্টেডি, অস্থির। তোমরা ছবিটায় দেখেছো না যে আগুনটা তোমার দুলছে, ডান্সিং। সো এখানে নদী থেকে উঠে আসা বাতাস, বাতাসের কারণে আগুনটা অস্থির হয়ে আছে। ওকে, সো এখানে একটা মজার বিষয় তোমরা খেয়াল করো, আমি তোমাকে বলেছিলাম যে আমরা সাবজেক্ট অংশকে ব্লু কালার করেছি। তাহলে এখানে সাবজেক্টটা কত বড়? দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, টোটাল 7 ওয়ার্ড আছে এই সাবজেক্টে। আমাদের 1 নং বাক্যে সাবজেক্ট ছিল জাস্ট একটা ওয়ার্ড, দ্যাট ইজ মেহেরজান, আর এখানে সাবজেক্ট হলো 7টা ওয়ার্ড নিয়ে। তো এভাবে যদি 7টা ওয়ার্ডের একটা সাবজেক্ট হয় বা মাল্টিপল ওয়ার্ডের সাবজেক্ট হয়, তাহলে তুমি কীভাবে বুঝতে পারবা যে এই সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট না প্লুরাল সাবজেক্ট? বিকজ সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো এক্ষেত্রে একটা রুলস হলো যে যদি মাল্টিপল ওয়ার্ডের সাবজেক্ট হয়, তাহলে সেই সাবজেক্টের মধ্যে একটা হেড ওয়ার্ড থাকে। তোমরা এখানে দেখো, উইন শব্দটাকে আমি একটা আলাদা মার্ক করে দিয়েছি এবং একটা আন্ডারলাইন করে দিয়েছি, এটা হলো হেড ওয়ার্ড। বেসিকলি মাল্টিপল ওয়ার্ড সাবজেক্টের হেড ওয়ার্ড ডিটারমাইন্স দ্য ভার্ব, দ্যাট মিন্স হেড ওয়ার্ডের নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্ব বলবে। দিস ইজ দ্য ভেরি বেসিক ইংলিশ গ্রামাটিক্যাল রুলস। ওকে, always head word determine the subject, determine the verb. If the head word is singular, the verb will be singular. If the head word is plural, the verb will be plural. There is a very firm relation between head word and the verb, and most of the student এই জায়গাটায় ভুল করে।
তারা কিন্তু ইংলিশ সেন্টেন্স লিখতে যে এখানটায় তারা কিন্তু তোমার কনফিউজড হয়ে যায়। ওকে, এখন আমরা দেখি, আমরা একটু এটাকে ব্রেকডাউন করি। তুমি সহজেই দেখতে পাচ্ছ এটা কোনো ক্লজ মার্কার নাই, এখানে কোনো আলাদা করে কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নেই। সো এটা সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট হলো দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, অবজেক্ট হলো দ্য ফায়ার, এবং মডিফায়ার অফ ম্যানার মানে কীভাবে কাজটি সম্পন্ন হয়, এটা হলো আনস্টেডি। যদি আমরা কোশ্চেন করি, হোয়াট মেক্স দ্য ফায়ার আনস্টেডি, কে করে? দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। যদি আমরা অ্যাগেইন কোশ্চেন করি, হোয়াট ডাজ দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক, সে কী করে? দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে অস্থির করে রাখে। নেক্সট সেন্টেন্স, দ্য ডান্সিং ফ্লেম রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। তুমি ভার্বটা খেয়াল করো, রিমাইন্ড অফটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং সাবজেক্ট হলো দ্য ডান্সিং ফ্লেমস। এখানে কিন্তু পুরোটাই সাবজেক্টের মধ্যে আবার গ্রিন মার্কটা তোমার কনফিউজড হও না, গ্রিন মার্কটা হলো হেডওয়ার্ড। সো একটু আগে তোমাকে আমি যেটা বলেছি যে হেডওয়ার্ড ডিটারমাইন্স দ্য ভার্ব। এখানে তোমরা দেখো ফ্লেমটা কী অবস্থায় আছে, রাইট, প্লুরাল। এই কারণে ভার্বের সঙ্গে কিন্তু কোনো এস অথবা ইয়ে যুক্ত হয় নাই, কারণ হেডওয়ার্ড ডিটারমাইন্স দ্য ভার্ব। এই কথা সবসময় মনে রাখবা, হেডওয়ার্ড ডিটারমাইন্স দ্য ভার্ব মাস্ট ফলো দ্য নাম্বার অ্যান্ড পার্সন অফ দ্য হেডওয়ার্ড। এখানে আরেকটা মজার ওয়ার্ড তোমরা দেখো, দ্য ডান্সিং, এটা একটা নন ফাইনাইট ভার্ব এবং এটা একটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ফাংশন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে ফ্লেমকে এটা মডিফাই করছে। ফ্লেমটা কেমন? ডান্সিং, মানে এটা মানে দুলছে ফ্লেমটা। সো দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, এই অস্থির যে আগুনের শিখা, রিমাইন্ড মনে করে দিচ্ছে মেহেরজানকে, কি মনে করে দিচ্ছে? অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার নিজের জীবনের যে দুঃখ দুর্দশা এগুলো। এখানে এটা খেয়াল করো, এখানে চমৎকার একটা মেটাফোর আছে। মেটাফোরটা কীরকম? যে মেহেরজান যখন তার নিজের জীবনকে কল্পনা করছে আগুনের দিকে তাকিয়ে, সে তখন মনে করছে যে তার জীবনটাই আগুনের ফ্লেমের মতো। এই আগুনের ফ্লেমটা যেমন রান্না করার সময় আগুনটার স্থির থাকতে পারছে না, কী কারণে? নদী থেকে উঠে আসা দ্য উইসপারিং উইন্ড, এটা আগুনকে তোমার অস্থির করে রাখছে। ঠিক তেমনি নদী ভাঙন, এটা মেহেরজানের জীবনকে আনস্টেবল করে দিয়েছে, তার জীবনকে তছনছ করে ফেলেছে। ওকে, সো তোমরা এখানে এটার ব্রেকডাউনটা দেখো। এখানে নতুন করে আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। সাবজেক্ট দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড অফ, এখানে দুইটা অবজেক্ট আছে, মোস্ট ইম্পর্টেন্ট। অবজেক্ট কিন্তু দুটো হতে পারে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট, মানে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক। কাকে মনে করিয়ে দিচ্ছে? মেহেরজানকে, ব্যক্তিবাচক অবজেক্ট। কি মনে করিয়ে দিচ্ছে? দ্য টার্ময়েল ইন হার লাইফ, তার জীবনের দুঃখ দুর্দশাকে। একটা চমৎকার ওয়ার্ড তোমরা শিখে নাও, দ্য টার্ময়েল ইন হার লাইফ। ওকে, দেন হোয়াট রিমাইন্ডস মেহেরজান দ্য টার্ময়েল ইন হার লাইফ? দ্য ডান্সিং ফ্লেমস। অ্যান্ড আমাদের সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ? দ্য টার্ময়েল ইন হার লাইফ। সেন্টেন্স 4, নট লং অ্যাগো, খুব বেশি দিন আগে না, মেহেরজানের ছিল এভরিথিং, সব কিছু, এ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। খুব বেশি দিন আগে না মেহেরজানের সব কিছু ছিল। কী কী ছিল? তার পরিবার ছিল, তার অ্যারাবল ল্যান্ড, অ্যারাবল শব্দটার মানে হলো চাষযোগ্য, তার চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড ক্যাটেল, তার গবাদি পশু ছিল। এটা ভেরি সিম্পল একটা সেন্টেন্স। এবং এখানে নট লং অ্যাগো, দিস ইজ নট এ পার্ট অফ সাবজেক্ট, যদি আগে বসছে, এটা হচ্ছে মডিফায়ার অফ টাইম। মডিফায়ার অফ টাইমগুলো তোমরা সব মনে রাখো, মডিফায়ার অফ টাইম যেগুলো আছে এগুলো আমরা বাক্যের শুরুতে অথবা শেষে দুই জায়গায় কিন্তু ইউজ করতে পারি। তাহলে তোমার ব্রেকডাউনটা দেখো, মেহেরজানের ছিল এভরিথিং, আ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল, এটা হলো অবজেক্ট। এবং কবে ছিল এটা, কখন ছিল? নট লং অ্যাগো। সো হোয়েন ডিড মেহেরজান হ্যাড এভরিথিং, কখন সব কিছু ছিল? নট লং অ্যাগো, খুব বেশি দিন আগের নয়। ফাইনালি এটা আমাদের আজকের লেসনের শেষ সেন্টেন্স। এটা একটু বড় এবং এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা বের করি, দেখো, দ্য ইরোজন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি অ্যান্ড ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এখানে বেসিক্যালি দুইটা বাক্য, একটা হলো দ্য ইরোজন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, আরেকটা বাক্য হলো ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন। এবং এই দুইটা বাক্য দুটাই তোমার সিম্পল সেন্টেন্স, দুটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কানেক্টেড হয়েছে এই অ্যান্ড এই কনজাংশনটি দ্বারা। সো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখানে যদি আমরা ভাগ করি, দেখো এখানে দুই ধরনের বাক্য আছে। IC1, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 1 অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্লজ 2,
প্রথমটার সাবজেক্ট দ্য ইরোজন অফ দ্য যমুনা এবং ভার্ব কনসিউম, তোমরা উচ্চারণটা খেয়াল করো, কনসিউমড। এরপর অবজেক্ট কি, অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমি, কীভাবে, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। অ্যান্ড সেকেন্ড সেন্টেন্স, ইট, দ্যাট মিনস এই যে নদী ভাঙনটা কী করেছে, ক্লেইমড, দাবি করেছে, কি দাবি করেছে, হার ওনলি শেল্টার, তার একমাত্র বসত ভিটাটা, কীভাবে, ফাইনালি, অবশেষে, কখন, ডিউরিং দ্য লাস্ট মনসুন, এই লাস্ট বর্ষা ঋতুতে। যদি আমরা কোশ্চেন করি, হোয়েন ডিড দ্য ইরোজন অফ দ্য যমুনা ক্লেইম মেহেরজানস ওনলি শেল্টার, কখন করেছে এটা, ডিউরিং দ্য লাস্ট মনসুন, এই লাস্ট মনসুনে। সরি। সো আমরা এখন একটু আমাদের ভোকাবুলারি লিস্টটা দেখে নিব। ভোকাবুলারি লিস্টগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যত কথাই বলি না কেন, বেসিকলি ভোকাবুলারি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস হোয়েন ইউ লার্ন এ ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে যে ভোকাবুলারিগুলো শেখার সময় তোমরা এটাকে সঠিক উচ্চারণে শেখার চেষ্টা করবে। তুমি হোয়াট এভার দ্য প্রোনাউন্সিয়েশন, তুমি ব্রিটিশ হোক, আমেরিকান হোক, যেটাই তুমি করতে চাও, বাট তার সঠিক প্রোনাউন্সিয়েশনটা করবে। এবং আমি তোমাদেরকে এখানে ব্রিটিশ প্রোনাউন্সিয়েশনটা দেখিয়েছি উইথ আইপি সিম্বল। ভালো করে দেখো তোমরা ওয়ার্ড লিস্টটা, ইরোজন, টার্ময়েল, অ্যারাবল, ডিভো, উচ্চারণটা এটা একটু খেয়াল করো তোমরা, ডিভোর কিন্তু না, ডিভো। যদি তোমরা ব্রিটিশ উচ্চারণ ফলো করো তাহলে ডিভো, আর একটা উচ্চারণ হবে না। শ্যাটার্ড, প্রম্পট, দেন অ্যাডপ্ট, হার্শ, নট হার্শ, যদি ব্রিটিশ প্রোনাউন্সিয়েশন ফলো করো, হার্শ, থ্রেটন্ড, ড্রাউট, ড্রাউট, কনসিউমড অ্যান্ড ক্রুয়াল। এটা ছিল আমাদের ওয়ার্ড লিস্ট। তোমরা ওয়ার্ড লিস্টটা একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে উইথ অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই, ফর্মাল আলোচনাটা। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটিকে এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য। আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড করো না। দারিদ্র্যের দুষ্ট চক্র যেমন একটা প্রবলেম, ঠিক তেমনি আমাদের স্টুডেন্টদের জন্য ইংলিশটাও এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সমস্ত জায়গায় যারা ইংলিশে দুর্বল, তাদের দুর্বলতা কখনোই কাটাতে পারে না। আমি দেখেছি একটা স্টুডেন্ট প্রায় 12 বছর ধরে টিউশনি পড়ে, কিন্তু তারপরেও তার লেভেল আপ টু দ্য মার্ক না। আফটার 12 ইয়ার্স অফ একাডেমিক লার্নিং, একাডেমিক রিডিং, তারা একটা নর্মাল একটা বাক্য প্রডিউস করতে পারে না। এর মূল কারণ হলো তার ইনপুটটা গলদ। সে যে প্রথম থেকে পড়াশুনো করেছে কখনোই সে বুঝে পড়ে নাই। আর না বুঝে পড়ার কারণে, যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ এটা, তো কখনোই তার পড়াটা ইন্টারেস্টিং মনে হয় না, জাস্ট পরীক্ষায় পাশ করার চিন্তা করেছে। এই যে দেখো তোমরা কিন্তু অনেক বইয়ের গ্রামার সলভ করো, রাইট, বোর্ড কোশ্চেন সলভ করো তোমরা। এইভাবে কিন্তু ওই গ্রামারগুলো যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে তোমাদের টেক্সটগুলো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, তুমি যখন একটা কম্পোজিশন পড়ছো, একটা প্যারাগ্রাফ পড়ছো, তখন যে তোমার প্রত্যেকটা জায়গায় যে গ্রামার দরকার হচ্ছে একটা অ্যাকুরেট বাক্য প্রডিউস করার ক্ষেত্রে, জাস্ট যদি এটা ফলো করে পড়তে, তাহলে তোমার কখনোই এত বছর বসে লাগতো না তোমাদের এই কোর্সটা কমপ্লিট করার জন্য। সব থেকে বড় একটা ব্যাপার, তোমরা এখন নবম দশম শ্রেণীর স্টুডেন্ট, একটা অ্যালার্মিং নিউজ তোমাদেরকে দেই, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে কিন্তু 90%-এর উপরে স্টুডেন্ট ফেল করে ইংলিশে। সো বি কেয়ারফুল, এখনই তোমাদের সময়। জাস্ট ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে 3-4 মাস কোচিং করে তোমরা কিন্তু তোমাদের কোনো কিছুই তোমরা ধরতে পারবে না। মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা এখানেই তাদের উচ্চ শিক্ষার স্বপ্নটা হারিয়ে ফেলে। সো অনেক কথা বলে ফেলেছি আমি। যদি তোমাদের আমার ক্লাসটি ভালো লাগে, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আমি ধারাবাহিকভাবে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে প্রায় প্রতিটা প্যাসেজই তোমাদের আলোচনা করব উইথ ফুল এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।